না জানলেও চলবে। একটা ওয়েব ডেভেলপার হতে গেলে কোন জিনিসটা না জানলেও চলবে? ওই ইলেকট্রিক ওয়্যার খোলা লাগানো এইগুলো না জানলেও আপনার চলবে। সহমত যে আসলে মানে সব ব্যাপারেই আমাদের ধারণা থাকবে। মানে আসলে আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি কোনো একটা কিছু নতুন করে অ্যাড করতে গেলেও সেই আমার নতুন কোনো একটা জিনিস সম্পর্কে জানা, ইভেন সার্ভার ডিপ্লয়মেন্ট, মানে নট অনলি সার্ভার ডিপ্লয়মেন্ট, অনেক সময় সার্ভার নিজস্বভাবে কাস্টমাইজ করে দেওয়ারও কাজও করা যায় ওভারঅল। আমরা তো হাঁপিয়ে গেছি এখনই, বাট একটু বিষয়টা বলি। যদি আপনি নিজেকে ওয়েব ডেভেলপার বলতে চান তাহলে কি কি অ্যাকচুয়ালি যদি আপনার জানা থাকে দেন আপনি কমপ্লিট ওয়েব ডেভেলপার বলতে পারেন বা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেতে পারেন। কি কি আপনার জানতে হবে? না, আমি আমার বোর্ডটা ইউজ করবো, আদারওয়াইজ ওই বোর্ডে যেতে হবে। আমরা রমজানের প্রথম দিকেই আপনাদের কোর্স শেষ হতে হতেই আমাদের নতুন ভার্সনটা রিলিজ করছি। আপনারা যেটা করবেন যে আপনারা আপনাদের প্রোফাইলগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। প্রোফাইলটাই আলটিমেটলি আমরা পরবর্তীতে সাবডোমেনে নিয়ে যাব। জেলায় কাকুলি সাহা একটা প্রোফাইল আমাদের এখানে আছে, কাকুলি সাহা .talhatraining.com এ চলে যাবে, অথবা kakuli.talhatraining, ওটা আমরা নিয়ে নিব ইউজারের কাছ থেকে সে কোন নামটা চাচ্ছে। যদি অ্যাভেলেবেল থাকে সেটা তার জন্য ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আমরা সাবডোমেনে নিয়ে যাব ওই প্রোফাইলটা, এবং আপনি যে কোনো জায়গায় ওটা শেয়ার করতে পারেন। এমনিতেই সাবডোমেনে আসার আগ পর্যন্ত সাব ফোল্ডারেই ওটা রিডিরেকশন যাবে, ওখানে সব কিছু আপনার প্রোফাইল ওরিয়েন্টেড সব কিছু রাখতে পারবেন। একটা কমপ্লিট ওয়ান পেজ ওয়েবসাইটের কনসেপ্টে আমরা যাচ্ছি। ওটা কিন্তু মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে। কোডটা আমাকে ওয়েব ডেভেলপারের জন্য কি কি জানা দরকার আছে? হ্যাঁ, শুধু ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড বলছি, সার্ভার তো ডেফিনেটলি। হ্যাঁ, তো আমরা ক্লায়েন্ট এন্ড রিলেটেড যদি বলি, কমপ্লিট ওয়েব ডেভেলপার আমরা তো গুলিয়ে ফেলি ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং সার্ভার সাইড বা ডেভেলপার দুজনের মধ্যে ক্লাসিফিকেশন নিয়ে আসি। বাট আমাদের মোটামুটি সবকিছুই জানা উচিত যখন আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করবেন। ফটোশপ জানতে হবে আপনাকে। Flex Web 2 3 Flex 3 যে বিষয়টা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট এটা এখনকার দিনে বাদ দিলে হয়, ফটোশপ অনেক পাওয়ারফুল হয়ে গেছে। এটা তো হলো ডিজাইন রিলেটেড। ইলাস্ট্রেটরে আপনার আপনি ব্যানার বা ছবি বানানোর এক্সপার্টাইজ রাখতে পারেন। দেন আপনাকে HTML CSS ডেফিনেটলি জানতে হবে, ঠিক আছে। দেন JS এর আন্ডারে আপনাকে যে কোরিটা জানতে হবে আর কি।
অ্যাজাক্স, জেসন অ্যাকচুয়ালি জানতে হবে। হ্যাঁ, তো ফ্রন্ট এন্ডে এই এতটুকু জেনেই আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন। আবার এর ভেতরেও ভাগ আছে, কেউ শুধু গ্রাফিক্স ডিজাইন করে, কেউ HTML CSS এ কনভার্ট করে, কেউ গ্রাফিক্স ডিজাইন না জেনেও ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে নিজে, বাট এটা একেবারে উচিত না। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে তাকে কমপ্লিট ফটোশপ থেকে শুরু করে ফ্রন্ট এন্ডের সবকিছুই তাকে জানতে হবে। ওকে, আচ্ছা, এই গেল। এর সঙ্গে আরো কিছু অ্যাড করা যায়। সার্ভার সাইডে এসে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি, হ্যাঁ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। আপনি যে ল্যাঙ্গুয়েজই জানেন না কেন, ফ্রেমওয়ার্ক ওটা উজ্জ বিষয়, রাইট? এটা ক্যালকুলেশনেই আসবে না, ধরাই হবে না। আপনি পিএসপি জানেন, সো আমি আপনাকে যদি জেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আপনাকে কাজ করতে হবে, ল্যারাভেল দিয়ে ল্যারাভেলে কাজ করতে হবে। আপনি যদি কোডিংনেটর পান, কোডিংনেটরে কাজ করবেন, সিম্ফনি পেলে সিম্ফনিতে কাজ করবেন, রাইট? যে কোনো ফ্রেমওয়ার্ক আপনাকে অ্যাডপ্ট করতে পারতে হবে। যদি আমাকে বলা হয় যে না, আমাকে ল্যারাভেলে কাজ করতে ডেকে এনে আমাকে জেন্ডে কাজ করাচ্ছে, দ্যাট মিনস আমাকে ডেভেলপমেন্ট করতে এসে আমাকে ঝাড়ু দেয়াচ্ছে, এই কথার সঙ্গে যদি মেলান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনি পিএসপি ডেভেলপার, সো তার কি ফ্রেমওয়ার্ক আপনার সামনে আসে এটা কিন্তু অবজেকশনের বিষয় না। আপনাকে যে কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারতে হবে, কোম্পানি সেটাই এক্সপেক্ট করে। কোম্পানিতে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি প্রফেশনাল কাজ যখন করতে যাবেন, আপনাকে সবকিছু কিন্তু শিখিয়ে দেবে না, আপনাকে শিখে দিতে হবে। কিছু হেল্প ডেফিনেটলি পাবেন প্রয়োজনে, রাইট? সো ফ্রেমওয়ার্ক এটা মানে পিএইচপি আপনি জানেন, সো পিএইচপি রিলেটেড সবকিছু আপনার জানতে হবে, এটা ধরেই নেওয়া হয়। আপনি পিএইচপি ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সো এখানে কোনো ক্লাসিফিকেশন নেই যে ল্যারাভেল, কোডিংনেটর, ওয়াইআইআই, রাইট? এই ধরনের কোনো ক্লাসিফিকেশন এখানে নেই। ইভেন জাভা, সি শার্প, পাইথন, রুবি, এই পাঁচটার নাম উল্লেখ থাকে বড় কোম্পানিগুলোতে, মেনশন করা থাকে। আপনি যখন 2 থেকে 5 বছর এক্সপেরিয়েন্সে কোথাও আপনি অ্যাপ্লিকেশনে যাচ্ছেন, ওই কাজের ভেতরে বলাই থাকে যে আপনাকে এমন ধরনের স্কিল অর্জন করতে হবে যে আপনাকে যদি আমি যে কোনো সময় যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে চাই, সেটা যেন আমি করতে পারি। প্রোগ্রামিং আপনি জানবেন, ল্যাঙ্গুয়েজ শিখে নিতে হবে। আপনাকে জানতে হবে কি? প্রোগ্রামিং। ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করে দেবে কে? ওয়েব ডেভেলপমেন্টের জন্য যখন এই পাঁচটা খুব বেশি প্রয়োজন বা পড়ে, কোম্পানিতে যদি 5টা উইং থাকে, তারা তাদের প্রয়োজনে আমাকে যে কোনো উইং এ সেট করতে পারে। তো আমাকে পিএইচপির জন্য বলা হচ্ছে, আমাকে কেন জাভা দেবে, কেন ডটনেট দেবে, এই কারণে আমাকে কেন সেট করা হবে, এটা তার রাইট আছে। আপনি আদারওয়াইজ আপনাকে ওয়েব ডেভেলপার আপনি বলবেন না, আপনি ওই পোস্টের জন্য আপনি যোগ্য না। যদি আপনি বলেন যে না আমি কেন যাব, তাহলে আপনি তো এই পোস্টের জন্য যোগ্য না। পোস্টে কি? ওয়েব ডেভেলপারের পোস্ট। ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আপনার জানতে হবে। বুঝতে পেরেছি? এখন যারা ব্যাংকে চাকরি করে, তারা যদি বলে যে ঐকিক নিয়মের সাথে সাথে অন্য কোনো ম্যাথ আমি আর করবো না, তাহলে ওরা ব্যাংকে চাকরি করতে পারবে? সবই তো করতে হয়, ওদের ক্যালকুলেটরে এক এক যোগও করতে হয়, আবার বড় ব্যালেন্স শিটও বানাতে হয়। তাকে বলে যে না আমি এক এক যোগ করবো না বা ব্যালেন্স শিট বানাবো না, আমি মাঝামাঝি থাকবো বা এমন কিছু। তাহলে এখানে কেন ক্লাসিফিকেশন? বুঝতে পেরেছি? সো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে না, আমরা এই জায়গায় এটা করলে আমার মান ইজ্জত থাকে না, বা আমার উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, বা এই হচ্ছে সেই হচ্ছে। এটা পার্সপেক্টিভ থেকেই আসে, লজিক্যাল সেন্স থেকেই আসে। আপনি কেন আপনাকে ওয়েব ডেভেলপার বলবেন যদি না আপনি এইগুলোতে কাজ করতেই না পারেন? আদারওয়াইজ আপনার বলার দরকার নেই। বুঝতে পেরেছি?
তার মানে যেটা বোঝা গেল যে এগুলোতে ধারণা আমার রাখতে হবে। এবার আসি ডেটাবেস। ডেটাবেস সার্ভারে MySQL, Oracle, MS SQL, Postgre, Mongo, রাইট? এগুলোতে আপনাদের ভালো একটা ধারণা রাখতে হবে। আর সার্ভার সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট, লাইভ সার্ভারে সার্ভার সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট, এই দুইটা বিষয় সম্পর্কেও একটা ধারণা আপনার থাকতে হবে। কোনো অ্যাপ্লিকেশনে যদি সার্ভার নিয়ে আপনার নলেজ কম থাকে, ওই অ্যাপ্লিকেশন গুলো আপনি ম্যানেজ করতে বা ডেপ্লয় করতে পারবেন। ঠিক আছে? সো লাইভ সার্ভার সম্পর্কেও আপনাদের ভালো একটা নলেজ এর দরকার আছে। যদি কমপ্লিট ওয়েব ডেভেলপার, যেমন লোকাল সার্ভার মেইনটেইন করছেন, লাইভ সার্ভারও আপনাকে ম্যানেজ মেইনটেইন। ঠিক আছে? এটা ভিডিওতে আছে, স্ক্রিনশটও আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ইমেজটাকে আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই কারণে আর কি বোর্ডে আঁকলাম, যাতে খুব ইজিলি আমরা এটাকে দিতে পারি। ঠিক আছে, আপনাদের গ্রুপে আমি এটা সাবমিট করে দিয়েছি, এটা দেখে নিতে পারেন। ওকে, তো এবার আপনাদের আমরা প্রজেক্টটাতে চলে যাই। আমাকে দীপ্ত একটা প্রজেক্ট দিয়েছে ডে 55, তাই না? আজকে কি 55? দিয়ে দেন আমাদের। আচ্ছা, পেন ড্রাইভ থেকে আমি কপি করে নিই তাহলে। মানে বিভিন্ন কোম্পানি আছে না, করে বিক্রি করে, তো আবার 7 দিনের ওয়ারেন্টি।
চেকিং ওয়ারেন্ট কই গেল আপনার ফাইলটা? কি নামে আছে? ডে। কিন্তু কোচিংয়ের তো ওইটার মধ্যে কি ভিডিওটা আছে না? সিড করা হয়েছিল তো স্যার কিছু ডাটা এখানে আছে না সার্চ কাজ করবো না সার্চ নিয়ে তো সার্চে মূলত লাইভ সার্চের জন্য এর একটা সার্চ করে দিতে আমরা কোনো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সাথে আলাদা কালার থাকে এগুলো কল করে এফেক্ট দিয়ে করা যায় টিটি লেভেল 0 enemy database কোনটা এটা না এটাতেই ফেলবি টিটি লারাভেল 04
আমাদের ডেটাবেসটার নাম কি? টিটি লারাভেল 04। আচ্ছা, ওকে, দেখেন আমরা প্রজেক্টের আলোচনা শুরু করছি আজকে। এলআইসিডি পিএসপি ব্যাচ 4 এর ক্লাস নাম্বার 55। ওকে, তো প্রজেক্ট ই কমার্স চলছিল এবং অনেক দূরে এগিয়েছে। যেখান থেকে আগাগনাগর যে অবস্থায় থাকুক না কেন, আমি আজকে এপিআই ইন্টিগ্রেশনে যাব। ওকে, এপিআই নিয়ে আমি 53 নাম্বার ক্লাসে শেষের দিকে এসে কিছু থিওরিটিক্যাল আলোচনা আমি করেছিলাম। এই থিওরিটিক্যাল আলোচনার বেস ধরে আজকে আমি পেপালের একটা এপিআই আমার কাছে আছে, সেটা আমরা ইন্টিগ্রেট করব। এটা অনলাইন থেকে ফ্রি পাওয়া যায়, পেপাল স্ট্যান্ডার্ড এপিআই developer.paypal.com ওয়েবসাইট থেকেও সেটা আপনি কালেক্ট করতে পারেন। ওকে, আমি প্রজেক্টটাকে ফার্স্টে সেট আপ করে নিচ্ছি, যেহেতু প্রজেক্টের মধ্যে অনেক ডেটাও রয়েছে এবং সাথে সাথে আপনারা অনেক কোডও লিখেছেন বেশ কিছুদিন ধরে। আমরা কোথায় যাব? UTF-8 এ না? কই গেল UTF-8? আমাকে ফাঁকি দিচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে, বিষয়টা আমি একটু দেখব। কোথায় আছে আমাদের ডেটাটা? এলআইসিটি জ্যাম্পের মধ্যে ST docs এ ডে 55 এ আমাদের যে ডাটাবেসটা টিটি লারাভেল 04 SQL হিসেবে আমি ইম্পোর্ট করে দিলাম। হয়েছে? বেশ কিছু টেবিল আমরা দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে সাফিক্স কনসেপ্ট দেওয়া হয় নাই। হ্যাঁ, টেবিলেরও কোনো সাফিক্স দেখতে পাচ্ছি না, বা ডেটাবেসেরও কোনো সাফিক্স প্রিফিক্স দেখতে পাচ্ছি না। সরি, সাফিক্স না, প্রিফিক্স। প্রিফিক্সের ডেটাবেসের আগে আপনাদের ডিবি আন্ডারস্কোর দেওয়াটা স্ট্যান্ডার্ড এবং নামের ভেতরে সেপারেটর হিসেবে আন্ডারস্কোর দেওয়াটা স্ট্যান্ডার্ড, যেটা ফলো করা হয়নি, এটা ফলো করবেন। টেবিলের আগে অবশ্যই প্রিফিক্স দেবেন টিবিএল আন্ডারস্কোর।
যখনই কাজ করবেন তখন স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করবেন। db underscore for database, dbl underscore for all tables এখানে করতে হবে। না স্যার, আমরা তো আসলে কাজ করে যে সব মডেল ক্রিয়েট করি তখন মাইগ্রেশন সার্কিট ক্রিয়েট করি, কিন্তু মডেল তো আর আমরা এইভাবে ঠিক দিতে পারি না। যাবে না কেন? যাবে। তো সেটা কি হবে? এরপরে যেন আমি কি করতে চাইলাম, ফোল্ডারটার নাম চেঞ্জ। ওকে, আমি এলএসিটি পিএসপি ব্যাচ 4 ই-কমার্স এটা তৈরি করে নিলাম। ওকে, সবাই একটু খেয়াল করি, আমি প্রজেক্টটাকে অলমোস্ট সেটআপ করে ফেলেছি। একটা জায়গাতে একটু পরিবর্তন আনতে হবে আমাদের। এটা বেসিক্যালি htaccess ফাইল। ওকে, সো রিকোয়ার্ড চেঞ্জ গুলো আমরা করেছি। আচ্ছা, আমি জাস্ট আগাবো আর কি ওই পর্যন্ত যেখান থেকে আপনারা অর্ডার প্লেস করছেন। ই-শপার ইউজ করেছেন? দুইটা প্রোডাক্ট মাত্র, আর কোনো প্রোডাক্টই দিতে পারেন নাই?
চ্যানেল এটা কি রিলেটেড স্টাইল কাজ করে, ক্যাটাগরি কাজ করে, তাহলে এগুলো এখানে কি করতে আছে? এটা কি আপনাদের ইমেজ? একই ইমেজ কয়েকবার দেখাচ্ছে কেন? আচ্ছা, তারপর একে কি করা হয়েছে? এগুলো সিলেক্ট সাইজ নাই, অ্যাড টু কার্ট। দুইটা প্রোডাক্ট দিয়ে আপনারা কার্টে প্রোডাক্ট অ্যাড যুক্ত করেছেন, যোজন বিয়োজন করেছেন, রাইট? আচ্ছা, অ্যাকশন কি? ডিলিট। এটা কি আপডেট? আচ্ছা, এইভাবে আপডেট হচ্ছে। আচ্ছা, আপডেটও করা যাচ্ছে। দেন চেক আউট। চেক আউটে এসে লগ ইন এন্ড রেজিস্ট্রেশন, রাইট? আমি রেজিস্ট্রেশন করি, রাইট? ইমেল যায়? ইমেল লাইব্রেরি ইন্টিগ্রেশন দেখানো হয়নি? আচ্ছা, ঠিক আছে, এটা দেখাতে হবে। রেজিস্ট্রেশন হয়েছে না? আমাকে কি করতে বলা হচ্ছে? শিপিং ইনফো দিতে বলা হচ্ছে। দিলাম, এটা শিপিং ইনফো হিসেবে আমি দিলাম। তারপর আমাকে পেমেন্ট ইনফরমেশন দিতে বলা হচ্ছে। তো ক্যাশ অন ডেলিভারি, পেপ্যাল আর বিকাশ, কনফার্ম অর্ডার বললে কনফার্মেশনের দিকে যাবে। আমার কার্টে একটা প্রোডাক্ট আছে না? আমার কার্টে কিন্তু একটা প্রোডাক্ট আছে। তো এই জায়গার কোডটা আমার দরকার, যে কোন কন্ট্রোলারটা কাজ করছে এবং কিভাবে রিড করা হচ্ছে ডাটাগুলো। সো অ্যাপ্লিকেশন http কন্ট্রোলার, কোন কন্ট্রোলার? কার্ট কন্ট্রোলার আর চেক আউট কন্ট্রোলার? চেক আউট কন্ট্রোলার। এই যে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেভ হচ্ছে না, সেভ অর্ডার ইনফো, এটা সেভ করা হচ্ছে। যদি এখানে ডাটাগুলো বলা হয় যে ক্যাশ, পেমেন্ট টাইপ যদি ক্যাশ হয়, দেন এই রেকর্ড প্রথমে অর্ডার টেবিলে ডাটা যাচ্ছে, দেন পেমেন্ট টেবিলে ডাটা যাচ্ছে, দেন অর্ডার ডিটেলস টেবিলে ডাটা যাচ্ছে। একটু গন্ডগোল আছে এখানে, হ্যাঁ? ধরতে পেরেছেন? এটা আপনারাই ঠিক করবেন। গন্ডগোলটা অনেক কঠিন না, ছোট গন্ডগোল। কনসেপচুয়াল মিস্টেক বলা যেতে পারে, এটা লজিক্যাল বাগ। হ্যাঁ, এই বাগটা অ্যাকচুয়ালি সিনট্যাকটিক্যাল বাগ না, লজিক্যাল বাগ। আমি কোড দেখে বুঝতে পেরেছি। কোডে ফার্স্টে অর্ডারকে সেভ করা হয়েছে, পরে পেমেন্টকে সেভ করা হয়েছে। পেমেন্টের আইডিটা অর্ডার টেবিলে যাবে, অর্ডার আইডিটা পেমেন্ট টেবিলে আসবে না। সবকিছু একটা রুটের মাধ্যমে ফোকাস করা হবে। রুটটাকে অর্ডার, আমার হাতে অর্ডার আইডি থাকলে আমি সবকিছু পাবো, রাইট? এবং অর্ডার টেবিলেই সকল আইডি ইন্টিগ্রেটেড হবে, ওটাই মূল বা মাদার টেবিল হিসেবে কাজ করবে ই কমার্সে। সো অর্ডার আইডিটা নিয়ে আলাদা করে পেমেন্ট টেবিলে গিয়ে পেমেন্ট আইডি পিক করতে গেলে অনেক ভেজাল হয়ে যাবে, যে কারণে উল্টোটা করতে হবে। ফার্স্টে পেমেন্ট সেভ করতে হবে, পেমেন্টের আইডিটা অর্ডার টেবিলে রাখতে হবে।
যেমন করে কাস্টমার আইডি, শিপিং আইডি রাখা হয়েছে। বুঝতে পেরেছি? এই যে উপরে কি কাস্টমার এবং শিপিং আইডি সেশন থেকে নিয়ে রাখা হয়েছে না, এই পেমেন্টের সেফটা উপরের দিকে হবে। পেমেন্টের আইডিটা যেটা রিটার্ন হচ্ছে সেই পেমেন্ট আইডিটাকে ইনসার্ট করে দিতে হবে কোথায়? অর্ডার টেবিলে। ক্লিয়ার? অর্ডার আইডিটা পেমেন্ট টেবিলে যাবে না, পেমেন্টের আইডিটা কোথায় আসবে? অর্ডার টেবিলে আসবে। তাহলে অর্ডার আইডি মেইন এবং চাইল্ড হিসেবে থাকবে কে? পেমেন্ট। ক্লিয়ার? এটা ওখানে গন্ডগোল আছে, এই গন্ডগোলটা একটু সারতে হবে। কনসেপচুয়াল মিস্টেক যেটাকে আমি বলছিলাম। আরেকটা বিষয় আছে যে অর্ডার ডিটেইল টেবিলে যখন যাওয়া হচ্ছে তখন অর্ডার আইডিটা নিয়ে যাওয়া হয়েছে, দ্যাটস গুড। এবং অবভিয়াসলি নরমালাইজেশনের টার্মগুলো নিয়ে আলোচনা হয়েছে ক্লাসে। আদারওয়াইজ এই তিনটা টেবিল আলাদা হতো না যদি নরমালাইজেশন কনসেপ্ট সেখানে না আসতো, একটা জায়গাতেই সব সেভ করা হতো, রাইট? ওকে, আর এখান থেকে যেটা বলা হচ্ছে কাস্টমার হোমে ফেরত যাওয়া হয়েছে যে আপনার অর্ডারটা হয়ে গেছে এই ধরনের একটা মেসেজ দিয়ে। বাট এখান থেকে সেভ করার কাজটা কিন্তু সবার জন্যই। সো প্রত্যেকটা ইফ এলস এর ভেতরে সেভিং এর জন্য সকল কোড না লিখে এটা জেনারিক একটা জায়গায় লিখলেই তো ভালো। কারণ আমি জানি যে আমি বিকাশে যাই, পেপালে যাই আর অর্ডারে যাই, ক্যাশ অনে যাই, আমার তো অর্ডার সেভ করতেই হবে, ম্যান্ডেটরি। সো এটা এই স্টেটমেন্টের ভেতরে রাখার দরকার নেই বেসিক্যালি। এই অংশটা চলে যাবে কোথায়? এখানে। দেন যদি ক্যাশ অন হয় তাহলে আমি কাস্টমার হোমে চলে যাব উইথ আ মেসেজ। আমি এখান থেকে কি মেসেজ সেট করতে পারি, অথবা এই পেজের ভিতরে যদি মেসেজ সেট করা থাকে যে তোমার অর্ডার সাকসেসফুলি হয়ে গেছে হেন তেন সবকিছু সহ। দুই, এই এলস ইফ থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি চলে যেতে পারি কোথায়? আমার এপিআই আমি উপরে নিয়ে নিয়েছি, স্টেটমেন্টের ঠিক উপরে। এটা স্টেটমেন্টের ভেতরে ছিল, ইফ এর ভেতরে ছিল, এর বাইরে দিয়ে দিয়েছি, কিচ্ছু করি নাই, জাস্ট বাইরে দিয়ে দিয়েছি। কারণ এখন আর আমার কিন্তু সবার জন্য এই একই কোড প্রতিটা স্টেটমেন্টের মধ্যে লিখতে হচ্ছে না, কারণ সেভ করার কাজ তো সবার জন্যই। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, এই জায়গায় বেসিক্যালি এপিআই ইন্টিগ্রেশনটা হচ্ছে কাইন্ড অফ জব যে আমি তাদের মতো করে তার কাছে ডাটা পাঠাবো। এটাকে আমি বোঝাতে পারলাম? বুঝি নাই। আমি তাদের মতো করে তাদের কাছে ডাটা পাঠাবো, তাদের মতো করে তাদের কাছেই ডাটা পাঠাবো, সে যেভাবে আমার কাছ থেকে ডাটাটা চাচ্ছে, তাই কিনা? আমি একটা নির্দিষ্ট প্যাটার্নে আপনাদের কাছ থেকে যদি ডাটা চাই আর আপনারা যদি সেই প্যাটার্ন ফলো না করেন, আমি তো রোবট, রাইট? আমি সেটা অ্যাকসেপ্ট করব না। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? তো আমি যে প্যাটার্নটা আপনাকে দিচ্ছি যে তুমি আমাকে ডাটাটা দাও, ওই প্যাটার্নটাকে আমরা কি বলছি? এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তো এই ইন্টারফেসটা ডেভেলপ করে রেখেছে পেপাল নিজেই। পেপালের তিন ধরনের এপিআই আছে, টু ডিরেক্ট, স্ট্যান্ডার্ড, পেপাল স্ট্যান্ডার্ড, পেপাল রিকারিং। আমরা বেসিক্যালি পেপাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড যে এপিআইটা আছে সেই এপিআইটা নিয়ে কাজ করব। রিপিট করছি, পেপাল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই নিয়ে আমরা কাজ করব। তো পেপালের ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই অত্যন্ত রিনাউন্ড টাইপের এপিআই, সেভারাল টাইমস বা লাখস অফ অ্যাপ্লিকেশনে এর ইউজ আছে। এ সার্ভিস অর প্রোডাক্ট যে কোনো ধরনের ইন্টিগ্রেশনেই কাজ করতে পারে। একটা সিঙ্গেল সার্ভিস, আমি ডোমেইন কিনছি, হোস্টিং কিনছি, স্কুলের বেতন দিচ্ছি, ইউনিভার্সিটির ফিস দিচ্ছি, হ্যাঁ, কোর্সের ফি দিচ্ছি, যে কোনো কিছুর ক্ষেত্রে আমি পেপালের এপিআই ইন্টিগ্রেট করতে পারি। ওকে, তো আমি এপিআই ফাইলটা একটু হয়ে গেল রিসোর্সটা। আপনাদের প্রজেক্টেও আমি এপিআই ফাইলটা যুক্ত করছি। আপনারা
ভিউ ফাইলগুলো কোথায় রেখেছেন? ফ্রন্ট এন্ড? বাইরেই রাখছি ফাইলটাকে, PHP API ফাইলস। এটা এই ফাইলটাকে আমরা একটু দেখার চেষ্টা করি এপিআই ফাইলটা দেখতে কেমন। একটু খেয়াল করেন, এটা একটা পিএসপি ফাইল, তাই না? এটা কিন্তু একটা পিএসপি ফাইল। বুঝতে পেরেছি, এই কারণে কমিট অপশন চলে আসে। আমার সঙ্গে আমি চিন্তা করছি যে আমার এখানে একটা সাবভার্সন প্রজেক্ট আছে, তার সঙ্গে কোনো কিছু হলো কিনা, এবং এই জন্য আমি চেক করছি বারবার যে ঘটনাটা কি। আমরা সাবভার্সন ইউজ করি লোক নিজেদের সার্ভারে, এটা আবার কোনো ব্যাঘাত করবে কিনা। ভাই তবে একটু খেয়াল করেন যে এই যে ফাইলটা, এই ফাইলটা দেখে আমরা কোনো কিছু আন্দাজ করতে পারছি কিনা, এখানে বাঘ, সিংহ বা আদার্স কোনো টার্ম এখানে আছে কিনা, যেটা দেখে আমরা ভয় পেয়ে যাব। এমন কোনো ট্যাগ, এমন কিছু কোড বা সিনট্যাক্স আপনারা কি দেখেছেন যেটা থেকে ভয় হতে পারে? এটা আমি বুঝিয়ে দিচ্ছি, নো ইস্যুস। হ্যাঁ, এটা আমি বুঝিয়ে দিব, বাট ফাইলটার মধ্যে আহামরি কিছু আছে কিনা আমি সেটা আগে জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে এপিআই মানে সেরকম একটা কিছু, এর ভেতরে কিছু বোঝা যাবে না, কি থাকবে না থাকবে। হ্যাঁ, সো ভয়ের একটা কিছু, আমি এই ভয়টা ভাঙানোর চেষ্টা করছি। এই এপিআইটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, ফর পেমেন্ট পারপাস। তো সো আপনাদের ফার্স্ট এপিআই অ্যাপিয়ারেন্সটাও এটা দিয়েই হচ্ছে, যে এপিআইটা কি, জাস্ট আমরা যার কাছে ডাটা পাঠাবো, বলছিলাম যে যার কাছে ডাটা পাঠাবো তার মতো করে আমাকে দিতে হবে। আমরা বেসিক্যালি ডাটা পাঠাতে চাচ্ছি পেপ্যালের কাছে, আর এই ফরম্যাটটা বা এই কোডটা প্রোভাইড করেছে কে? পেপ্যাল নিজেই। এই জন্য এটাকে কি বলা হবে? পেপ্যালের এপিআই। এপিআই এ যে কাজটা করা একেবারেই উচিত না সেটা হচ্ছে যে তাদের গিভেন ফরম্যাটের পরিবর্তন, গিভেন নেমের পরিবর্তন করা উচিত না। তারা যেখানে যেখানে ভ্যালু বা ডাটা দিতে বলবে যেভাবে, সেভাবেই আমরা ডাটা দিব। সে যদি বলে এখানে ভেরিয়েবল দাও ভেরিয়েবল, এখানে অ্যারে দাও অ্যারে, এই ইউআরএল এ পাস করে ইউআরএল এ পাস করি, দ্যাটস ইট। আমরা শুধু তার মতো করে তার চাওয়া ডাটাগুলো সেখানে পুট করব এবং ওইটা প্রয়োজনীয় জায়গাটাতে ইন্টিগ্রেট করে দেব। এতটুকুই আমাদের কাজ, এর বাড়তি কোনো কিছুই নেই। ওকে, তো এই পেজটা বেসিক্যালি পিএসপি ফাইল যদিও, বাট এখানে একটা জিনিস আছে, সেটা একটু আমি আপাতত এটাকে ডিলিট করে রাখি, পরে এটাকে আমি ইয়ে করে নিব, হ্যান্ডেল করে নিব। এটিতে একটু ফরম্যাটেড অবস্থায়ও নেই, একেবারে খুব পোর অবস্থায় আছে, আনফরম্যাটেড অবস্থায়। ফরম্যাটে আসে না, খুব এলোমেলো হয়ে গেছে না, এই পেজটা খুবই এলোমেলো অবস্থায় আছে, একটু খেয়াল করেন। যদিও এই যে এখানে গিয়ে শেষ হয়েছে। এখানে না, তাকেও নিয়ে গেছে, খুব এলোমেলো হয়ে গেল না? আচ্ছা, এভাবেই থাকি, আমরা ফরম্যাটটা পরে অবশ্য করলেও করতে পারি, বা এখনই দেখি একটু ট্রাই করা যায় কিনা, অ্যাটলিস্ট একটা অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করি, তাই না? খেয়াল করেছেন? হ্যাঁ,
ও কিন্তু অলরেডি খেয়াল করেছে যে সবকিছু কি হিডেন, এবং এই যে ফিল্ডের যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই ফিল্ডের নামগুলো কিন্তু তাদের দেওয়া, হ্যাঁ, এই নামে কোনো পরিবর্তন আনা যাবে না। এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামের কোনো পরিবর্তন আনা যাবে না, আমরা শুধু ভ্যালুর মধ্যে ভ্যালু পুট করতে পারি, নাথিং এলস, রাইট? তো এই ফর্মটা নিয়ে কথা বলার আগে উপরের স্ক্রিপ্টিংটা আমরা বুঝবো। বেসিক্যালি আমরা আগে একটু বলে নিই, স্ক্রিপ্টিংটা নিয়ে অনেকেই ওরিড, স্ক্রিপ্টিংটা এটা আমরা বুঝতে পারছি না। আমরা তো এটা জানি যে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট অনলোড, এই অনলোডটা কখন অ্যাকশন করবে, এখন এই পেজটা লোড হবে। দীপ্ত বলেন তো, এই পেজটা যদি লোড হয়ে যায় পেজে কোনো কিছু দেখা যাবে? সবই তো হিডেন, তো দ্যাটস ওয়াই এই পেজে কোনো কিছু দেখা যাবে না। বাট পেজটাতে কোনো কিছু দেখা না গেলেও অন লোডে পেপাল সাবমিট নামে জাভাস্ক্রিপ্ট ফাংশন কল হবে, একটু বলছেন তাই না? জাভাস্ক্রিপ্ট ফাংশন কল হবে এই ফাংশনটা পেপাল সাবমিট। সো একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে অ্যাকশন নেম, এবং এই ভেরিয়েবলের ভেতরে একটা স্ট্রিং, এই অ্যাড্রেসে টাকে অ্যাড করা হয়েছে বা এমবেড করা হয়েছে, এই ভ্যালুটা কোথায় চলে আসবে, অ্যাকশন নেমে। তারপর কি করা হচ্ছে, documents.form, এই ডকুমেন্টের যে ফর্মের নাম কি, ফর্ম অর্ডার অটো সাবমিট। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, ফর্মের কিন্তু একটা নাম আছে, ফর্ম অর্ডার অটো সাবমিট ডট অ্যাকশন। এই ফর্মের নরমালি ফর্মের ভেতরে ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট থাকে, তার নাম কি, অ্যাকশন। সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই যে অ্যাকশন নেমের ভেতরে যা আছে সেটা কি বাইন্ড করে দেওয়া হলো। যেটা বোঝেন, এটা কিন্তু HTML এর একটা ফর্ম, বাট HTML এর অ্যাকশন অ্যাট্রিবিউটটা সরাসরি এখানে না দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফর্মটাকে সাবমিট করানোর চেষ্টা করছি, কারণ আমি চাচ্ছি যে না নতুন করে ওই পেজে গিয়ে আবার সাবমিট বাটন প্রেস করব না, কারণ এই পেজে তো কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। আবার যদি আমি একটা ছোট্ট বাটন দেই তাহলে তো সে কনফিউজ হয়ে যাবে। আমি তো একবার কনফার্ম বাটন দিয়েছি, আবার আমি যদি আরেকটা পেজে গিয়ে আবার একটা বাটন প্রেস করতে বলি তখন কি ইউজাররা কনফিউজড হয়ে যাবে না? তো দ্যাটস ওয়াই ওই কাজটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করাচ্ছি, যে আমি HTML এর মাধ্যমে অ্যাকশনটা এক্সিকিউট না করে কি দিয়ে করাবো, ইউজিং জাভাস্ক্রিপ্ট। পেজ লোড হওয়ার সাথে সাথে সে ফর্মের ভেতরে একটা ইউআরএল বাইন্ড করবে এবং সেটাকে সে সাবমিট করে দেবে। সো ইউআরএলটা এখানে বাইন্ড হলো, তারপরে কি বলা হচ্ছে, ফর্ম অর্ডার অটো সাবমিট ডট সাবমিট। এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন যার মাধ্যমে এই ফর্মটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? নাইন। এতটুকু তো বোঝা গেল সবার? এবার একটু একটু করে দেখি, দেখেন কোথায় কি বসাতে হয়। রিটার্ন ইউআরএল, কেউ যদি ওখান থেকে পেপালের ভেতরে ঢুকে রিটার্ন করে তখন কোথায় যাবে, এটা আপনি বলে দেবেন। এটা তো অ্যালাইস অ্যাড্রেস, আপনারা বানিয়ে রাখতে পারবেন না? কেউ যদি পেপাল থেকে রিটার্ন করে কোথায় যাবে, আমার সাইটের একটা সাকসেসফুল ইউআরএল আসবে। যদি কেউ অর্ডারটা যদি ওখানে গিয়ে যদি মনে করেন যে না আমি করবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি অর্ডারটা ক্যান্সেল করে আমি ভিন্ন আরেকটা অর্ডার করব, তো ক্যান্সেলে প্রেস করলে কি সে ক্যান্সেল পেজে চলে আসবে, সেটা আমরাই বানিয়ে রাখি। সেটা বোঝা যাচ্ছে? সো ইউআরএল দেওয়ার স্কোপ আছে, আপনি রিটার্ন ইউআরএল দেবেন, ক্যান্সেল রিটার্ন ইউআরএলও দেবেন। এরপর এই তিনটে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা স্পেসিফিক। এই যে হিডেন আপলোড, মানে আমি ইনফরমেশন গুলো কার কাছে পাঠাচ্ছি, পেপালের কাছে পাঠাবো এর ভ্যালু 1 দিয়ে। কমান্ডটা কি হবে, এক্সক্লিক, এটা শপিং কার্টের মুডে আসবে। আর বিজনেস, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেপাল আমি গতদিন বলেছিলাম না যে আমরা যদি কোনো প্রোডাক্ট কারো কাছ থেকে কিনতে চাই, পেপালের অ্যাকাউন্ট যদি কাস্টমার হয় সেটা করা যাবে না, কি হতে হবে, মার্চেন্ট অ্যাকাউন্ট হতে হবে, রাইট? কারণ মার্চেন্ট সার্ভিস রিসিভ করতে পারে, আর কাস্টমাররা সার্ভিস রিসিভ করতে পারে না, সে ডিপোজিট থেকে উইথড্র করতে পারে, আর কেউ যদি তাকে টাকা ট্রান্সফার করে দেয় সেটা সে রিসিভ করতে পারে। আচ্ছা, সো আমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে কোথায়, বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে পেপালে। আমি কি বিজনেস করতে যাচ্ছি না, আমার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে পেপালে। এক্সাম্পল, আমার এই নামে পেপালে একটা অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ আমার এই নামে একটা পেপালও অ্যাকাউন্ট রয়েছে, এবং এই নামে sendbox.paypal-ও একটা অ্যাকাউন্ট আমার করা আছে। আপনারাও অ্যাকাউন্ট করে নেবেন ফর টেস্টিং, ঠিক আছে? একটা বিজনেস অ্যাকাউন্ট করবেন আর মিনিমাম 2টা কাস্টমার অ্যাকাউন্ট করবেন, যাতে আপনারা টেস্ট করতে পারেন, ঠিক আছে? নাইস। এরপরে বলা হচ্ছে যে আমি কিভাবে তার কাছে ভ্যালু পাঠাবো। আমি তাকে কোয়ান্টিটি পাঠাবো, যে কয়টা আইটেম নিচ্ছে, আমি তাকে আইটেমের নেমটা পাঠাবো, আমি তার কাছে অ্যামাউন্টটা পাঠাবো। এখানে অ্যামাউন্ট একটা, কোয়ান্টিটি একটা, মানে একটা ভ্যালু,
এবং আইটেম একটা ভ্যালু পাঠানোর সুযোগ আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমি পাঠাচ্ছি। টোটাল ভ্যালুটা করে একটা আইটেমের মধ্যে, হ্যাঁ, টোটাল ভ্যালুটাকে একটা আইটেমের মধ্যে পাঠাতে হবে, অথবা সকল প্রোডাক্টের নাম কমা দিয়ে দিয়ে কনক্যাট করে পাঠাতে হবে। গ্র্যান্ড সামারিটা, গ্র্যান্ড অ্যামাউন্টটা এই অ্যামাউন্টের মধ্যে পাঠাতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পেপ্যাল অলওয়েজ ডলারে নেয়। আমাদের যদি এটা টাকাতে থাকে ডিরেক্ট ডলারে কনভার্ট করে দেন সেটা পাঠাতে হবে। টাকা পাঠালে সেটাই ডলার ধরে নেবে। এটা বুঝতে পেরেছে? এখানে 500 আছে মানে $500 ধরে নেবে। এখানে কনভার্সন অ্যাপ্লাই করবেন, কারণ আপনাদের গ্র্যান্ড বা টোটাল অ্যামাউন্টটা অর্ডারের টোটাল অ্যামাউন্টটা সেকশনে আছে, ওখান থেকে ধরে নিয়ে এখানে কনভার্সন চালিয়ে এখান থেকে পাঠিয়ে দেবেন। ওকে, এবার এই যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে পেপ্যাল কেন ইউজ করে মানুষজন এত বেশি। ইউজ করার পেছনে মূল কারণটা হচ্ছে যে সে সিকিউর এবং ফ্রড চেকিংটা খুব ভালো। ফ্রড থ্রেডিংটা কি খুবই ভালো। যে মনে করেন এরকম হতে পারে না যে আমি মার্চেন্ট, কাস্টমার বলছে প্রোডাক্ট চলে গেছে তার কাছে, বাট সে বলছে যে আমি প্রোডাক্ট পাইনি, পেপ্যালের কাছে ক্লেম করেছে। হতেই পারে, পারে না যে আমি প্রোডাক্ট পেয়েছি বাট আমি বলছি যে আমি প্রোডাক্ট পাইনি। তখন কি হবে? তখন এই যে অ্যাড্রেস ইনফরমেশন গুলো আছে না অ্যাপ্লিকেশন থেকে, বেটার প্র্যাকটিস বলা হয় যখনই আপনি ই কমার্স বিজনেসে যাবেন বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে যাবেন, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল প্রুফ কিন্তু থাকে, যে লাইক আপনি আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছেন, এখানে কোনো কিছু লাগে না। বাট যখনই ফিজিক্যাল গুডস হয় তখন পেপ্যাল অলওয়েজ সাজেস্ট করে যে স্ট্যান্ডার্ড শিপিং মেথড ইউজ করতে, মানে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড শিপিং মেথড, DHL, FedEx ইউজ করতে। ওয়েবসাইট স্ট্যান্ডার্ড যেটা, যে ওয়েবসাইট নিজে থেকে একটা স্ট্যান্ডার্ড শিপিং দেয় না, যে আমরা নিজে ডেলিভার করে দেবো, হ্যান করবো ত্যান করবো, এতে রিস্ক দুজনেরই থাকে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনারা অলওয়েজ ইন্টারন্যাশনাল শিপিং মেথড ইউজ করবেন। কোম্পানির যে স্ট্যান্ডার্ড আছে 50 টাকা, 100 টাকা, 500 টাকার জন্য বড় ধরনের লসে আপনি পড়তে পারেন। মানে নরমালি যে 5-10% ফ্রডিং হয় সব ওই স্ট্যান্ডার্ডের মাধ্যমেই হয়। ফ্রডিং এ কখনো কখনো কাস্টমার পড়ে, কখনো কখনো মার্চেন্ট, ওখানে কিন্তু কোনো কিছু করার সুযোগ নেই। বাট যখন DHL এবং FedEx আছে ওদের কিন্তু অটোমেটেড সিস্টেম আছে। বুঝতে পেরেছি? তো যখনই কোনো ক্লায়েন্ট ক্লেম করে যে এখানে যেটা করা আছে দুইটা জিনিস, অ্যাড্রেস ওভাররাইট টু ভ্যালু কি 0, সো এইখানেই আপনার বিলিং অ্যাড্রেস আর এখানে আপনি আপনার শিপিং অ্যাড্রেসটা প্লেস করে দেবেন। কাস্টমারের বিলিং এবং শিপিং অ্যাড্রেস যদি প্লেস করা হয় আর ওটা যদি DHL এবং FedEx এর মাধ্যমে যায়, কাস্টমার যদি ক্লেম করে সাইট কিছুই বলবে না, সাইট ওনার কিছুই বলবে না। পেপ্যালে কি করবে, আগে ওই কাস্টমার ধরে সে চলে যাবে DHL বা FedEx এর কাছে, সে জানতে চাইবে DHL FedEx থেকে যে তোমরা প্রোডাক্টটা কাস্টমারকে দিয়েছো কিনা। কারণ সে তো DHL প্রথমেই ফ্রডিং এ পড়ে যাবে, ফার্স্টে চেক করবে যে আদৌ এই নামে কোনো প্রোডাক্ট ওই মার্চেন্ট FedEx বা DHL কে দিয়েছে কিনা। যদি বলে FedEx DHL যে না আমাদের দেয় নাই, তখন মার্চেন্টকে সে তার টাকাটা লক করে দেবে, ওই টাকাটা উইথড্র করতে দেবে না, তারপরে তার বিরুদ্ধে পরবর্তী অ্যাকশনে যাবে। বাট যদি দেখে যে না মার্চেন্ট কারেক্ট প্রোডাক্ট DHL বা FedEx কে দিয়ে দিয়েছে, DHL বা FedEx এর কারণে এখনো কাস্টমার প্রোডাক্টটা পায় নাই, এটা নেগোসিয়েশন হবে। তখন পেপ্যাল বলবে যে তোমার প্রোডাক্টটা ওখানে রয়েছে, অথবা তখন DHL FedEx সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবে যে না প্রোডাক্টটা আমাদের কাছেই আছে, তোমার কাছে পৌঁছচ্ছে। অথবা DHL FedEx কাস্টমারকে দিয়ে দিয়েছে, তখন সে বলছে যে দেয় নাই, তখন অ্যাকশনটা যাবে কার উপরে? কাস্টমারের। কাস্টমারের সাথে যেটা হবে তার পেপ্যালের অ্যাকাউন্ট ব্লক করে দেবে। পেপ্যাল সর্বোচ্চ যে শাস্তি দেয়, তার অ্যাকাউন্ট সাসপেন্ড উইথ অল গ্যারান্টেড মানি, মানে যা থাকবে সবকিছু নিয়ে নেবে। ওকে, এখন দ্যাট মিন্স সাইট ওনারের নিজে থেকেই এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আমাদের হাতে কিন্তু বিলিং এবং শিপিং ইনফরমেশন রয়েছে। ক্লিয়ার? সো এই ফর্মটা কি বোঝা যাচ্ছে যে ফর্মটার মধ্যে আসলেই কি আছে? হ্যাঁ,
কি ইনফরমেশন চাওয়া হচ্ছে, এটা কি আমাদের কাছে নেই এরকম কিছু, অনেক কষ্ট করে বানাতে হবে এরকম কিছু, নট রিয়েলি, রাইট? সো এখন যেটা আমাদের করতে হবে, এই পেজটাকে আমাদের পেজটার নাম কি, কন্টেন্টের মধ্যেই তো আছে না, HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড ফ্যামিলি। এই পেজটাকে যদি আমি এখান থেকে জাস্ট ভিউ করে দেই, সে ভিউ হবে, সাদা পেজ দেখাবে, কিছুক্ষণ পরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট হয়ে যাবে, দেন ফরম্যাট ডাটা নিয়ে সে সরাসরি চলে যাবে কার কাছে, পেপ্যালের কাছে। সো আমরা যেহেতু টেস্টিং পারপাস আছি, আমার ইউআরএলটা কি sandbox.paypal.com, আর যখন এটা লাইভে চলে যাবে, যে কাস্টমার তার ভ্যালিড পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েছে, টেস্টিং শেষ, সেটা ডেভেলপমেন্টে চলে গেছে, তখন এই ইউআরএল এ যাবে, স্যান্ডবক্সে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, দুই জায়গাতেই অ্যাকাউন্ট করতে হয়। আপনি পেপ্যালে যদি অ্যাকাউন্ট করতে পারেন গুড, না হলে স্যান্ডবক্স সব জায়গা থেকেই অ্যাকাউন্ট করা যায়, এটা ফ্রি ফর ডেভেলপারস। সো একটু চেক করি যে এটা কাজ করছে কিনা। আমি পেপ্যালটাকে সিলেক্ট করছি এবং কনফার্ম অর্ডার করছি। front end not found, front end নাই, এটা তো তাই বলছে, view front end not found। সমস্যা নেই, ও আমরা তো ওই জায়গাতেই ভুল করেছি, তো সরাসরি PHP ফাইলে আছে। এইবার হয়তো কিছু হলেও হতে পারে, এটা একটা রিজন। থ্যাংক ইউ। পেয়েছে, দেখেন সাদা পেজ ঘুরছে। হ্যাঁ, এরপর ওই যে চলে গেছে। হ্যাঁ, কন্টিনিউ ইন প্রটেক্টেড ব্রাউজার, কারেন্ট উইন্ডোতে যাই, স্যান্ডবক্সের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। পেপ্যাল ওই ডাটাগুলো রিসিভ করছে, এখন আমার ফরম্যাট ডাটাগুলো রিসিভ করে কিছুক্ষণের মধ্যেই আমার ওই ইনফরমেশন, যে ল্যাপটপ একটা কোয়ান্টিটি $500, খেয়াল করেছেন না, আমাদের ওই ইনফরমেশন গুলো দেখাবে। দেখেন অ্যামাউন্টটা কি আছে, আমাদের যদি এখানে যাই, আমাদের মূল ইনফরমেশন ডিসপ্লে হবে এটা, যে কয়টা কোয়ান্টিটি আছে, আইটেমের নামটা কি এবং অ্যামাউন্টটা কত, আর কে টাকাটা পাবে, এটাই আমাদের ডাইনামিক করতে হবে। এখানকার ফিক্স ভ্যালু গুলো যাচ্ছে, এই যে লোডেড। একটু খেয়াল করেন কার কাছে ডাটা যাবে, এটা দেখেছেন না, ওই যে বিজনেসের ওখানে লিখেছিল। আচ্ছা, এই যে ল্যাপটপ $500 কোয়ান্টিটি একটা চলে আসে। ইনফরমেশন যদি না থাকে, কেউ রেজিস্ট্রেশন করবে, অথবা পেপ্যাল অ্যাকাউন্ট যদি থাকে
সে এখানে লগ ইন করে অর্ডারটা কমপ্লিট করবে। ঠিক আছে, তো এখানে যদি পেপ্যালে কোনো একটা কাস্টমার অ্যাকাউন্ট থাকে আর মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, এখান দিয়ে লগ ইন করে ঢুকে দেখেন সেন্ড বক্স, এটা টেস্টিং। হ্যাঁ, কোনটা? ওইটাই হ্যাঁ, দুইটাই একই ইনফরমেশন দিয়ে পেপ্যালের এবং সেন্ড বক্সে অ্যাকাউন্ট করা আছে আমার। কোথায় কোথায় বসে? এটা লগ ইন করতে বলছেন? আমার দুইটা অ্যাকাউন্টে এটা দিয়ে করা আছে, চেক। বহু আগে, আমার মনে নেই আর কয়েক বছর আগে কথা। আপনার অ্যাকাউন্ট করেন তো, দুটি অ্যাকাউন্ট করে ফেলেন sandbox.paypal.com এ কাস্টমার অ্যাকাউন্ট করেন, ওইটা দিয়ে আমি এখানে লগ ইন করে যাচ্ছি। sandbox.paypal.com। ওকে, কাকলিশা একটা ইউজার অ্যাকাউন্ট করেছে পেপ্যাল, আমরা সেটা দিয়ে একটু ট্রাই করি। বলেন। KAKOLIHA 306 এর মানে কি? হ্যাঁ, @gmail.com। পাসওয়ার্ড 4328 ওকে। লগ ইন হচ্ছে। দেখেছেন, ও অ্যাকাউন্ট করে ফেলেছে, আপনি পারেননি। আচ্ছা, আচ্ছা, আমার পেপ্যাল সেশন টাইম আউট করেছে, আমি আরেকবার যাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্ট দুইটার নামই ল্যাপটপ, কত সুন্দর। কেন? লাগান।
কোন ফর্মটা? না, এটা প্রজেক্টের মধ্যেই থাকবে, আমি তো এটা দিয়ে দিচ্ছি আপনাদের। পাসওয়ার্ডটা বলেন কাকলি। কাকলি HAHA 306 হ্যাঁ 4328 হ্যাঁ স্পেলিংটা দেখেন তো, কাকলি সাহা KAKOLI HAHA 306@gmail.com। ঠিক আছে, বলেন তো পাসওয়ার্ডটা। এর আগের বার নিল, এবার নিল না কেন? না, লগ ইন দেখিয়েছে, ভুল ছিল। জাস্ট পারচেজ করবে, নাথিং এলস। আমাদের এখন ইনভেস্টরটা ছেড়ে সামনে আগানোই উচিত। আপনি পারচেজ করে কিনে নেবেন, এটা দেন আমার কাছ থেকে ক্লেম করবেন। আচ্ছা, এখন এটা কোনটা, কি চলছে এখানে? কোনো গন্ডগোল তো ডেফিনেটলি হয়েছে, এত কিছু কেন? আমরা এবার একটু আলোচনায় নিয়ে যাই ওই প্রজেক্ট ডেপ্লয়মেন্টের। আমি এটাই তুলে দিতে পারি, বা যে কারো একটা প্রজেক্ট আমি তাদের ফ্রেশ ডোমেন হোস্টিং এ তুলে দিতে পারি। 10টা মিনিট একটু আলোচনা করব আপনাদের সাথে, যাতে বেসিক বিষয়গুলো আমরা জানতে বা বুঝতে পারি, বিশেষ করে ডোমেন হোস্টিং পারপাসে। ডোমেইন বা হোস্টিং কি, বা সাইট লঞ্চিং এর জন্য ডোমেন হোস্টিং কেন লাগবে, রাইট? কাকে ডোমেন বলে, কাকে হোস্টিং বলে, সে বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। যখন কোন একটা প্রজেক্ট লাইক talhatraining.com আমরা পাবলিশ করতে চাচ্ছি সবার জন্য, যা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে শুরুতে, সেটা হচ্ছে যে নামে আমাকে সবাই চিনবে, সেই নামটা আমার রেজিস্টার করতে হবে। এখানে একবারে কিনে নেওয়ার কোনো কিছু নেই। আপনি ওই নামটা রেজিস্ট্রেশন করবেন। আপনি একবারে 10 বছর এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। মিনিমাম আপনাকে 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতেই হবে। আমি বুঝাতে পেরেছি? ওই নামটাকেই নরমালি ডোমেইন বলা হয়। ডোমেইন নেম যখন আমরা বলবো, তখন নামের সাথে এক্সটেনশনটাও গুরুত্বপূর্ণ।
talatraining.com একটা ডোমেইন, talatraining.net আলাদা আরেকটা ডোমেইন, talatraining.info আলাদা আরেকটা ডোমেইন। আমি যদি শুধু talatraining.com-ই কিনি, অন্য যে কেউ ওই ভিন্ন ভিন্ন এক্সটেনশন কিনতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড 900-র বেশি এক্সটেনশন রয়েছে। আমাদের হয়তো 4-5টা এক্সটেনশন কেনা আছে, talatraining.com.bd, talatraining.biz, talatraining.info, talatraining.net, talatraining.com বা আরো কিছু এক্সটেনশন আমরা নিয়ে রেখেছি নিজেদের সিকিউরিটির জন্য। বাট অন্য যে কোনো এক্সটেনশন চাইলে যে কেউ নিতে পারে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, www বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কোনো কিছু মিন করে না ডোমেইনের ক্ষেত্রে, ডোমেইন নামের ক্ষেত্রে এটা সংযুক্ত থাকে না। সংযুক্ত হবে কি, কোনো একটা ডোমেইন এক্সাম্পল talatraining.com, google.com, facebook.com, এটা হচ্ছে ডোমেইন নেম। এটা আপনি রেজিস্ট্রেশন করবেন মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম যে সার্ভার যেভাবে আপনাকে দেয়। ঠিক আছে? .com এর ডোমেইন গুলো এখন 12 থেকে বা 11 থেকে $15 মধ্যে ওঠানামা করে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে .com কেন বারবার উচ্চারণে আসছে? এটা সবচেয়ে পপুলার এক্সটেনশন। যত ডোমেইন ক্রিয়েট হয়েছে এই পর্যন্ত তার 70-75%ই .com এ। এটা ফার্স্ট ডোমেইন এক্সটেনশন বলা হয় এবং এই ডোমেইনটার এই এক্সটেনশনটা এসেছে 1985 সালে। ইউএস আর্মি যখন ফার্স্ট ডোমেইন এক্সটেনশন রিলিজ করে, এই প্রথমের দিককার এক্সটেনশন গুলোর মধ্যে এটা অন্যতম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বেশি যে সিস্টেমটা, যে অপারেটিং সিস্টেমটা বা যে কিবোর্ডটা ইউজ হয় সেখানেও একটা শর্টকাট আছে, কন্ট্রোল এন্টার প্রেস করলে অটোমেটিক .com এক্সটেনশনটাই বসে। এটাও একটা কারণ যে .com এক্সটেনশন পপুলারিটির ক্ষেত্রে। এর জন্য কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হয়েছে যারা .com এর মালিক তাদেরকে, মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। এমনিতে মাইক্রোসফট সেটা অ্যাড করে নাই, প্রচুর ডোনেশনের মাধ্যমে তারা ওই এক্সটেনশনটা অ্যাড করেছে। ওকে, তো ডোমেইনের যে সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা কিন্তু একটাই যা কন্ট্রোল করে ইউএস আর্মি, মেইন সার্ভার যেটা। বাট রিসেলিং সার্ভার আছে নাম্বার অফ। বাট মেইন সার্ভারকে ঘিরে রিসেলিং বেশ কিছু সার্ভার আছে যাদের পপুলার নেম। আমি যদি একটু স্ক্র্যাচিং এ যাই, যে লাইক আমি যদি বলি ডোমেইনের মেইন সার্ভার, এটা যদি হয় ডোমেইন মেইন সার্ভার, যেটা ইউএস আর্মির কন্ট্রোলে আছে, সকল ডোমেইন যত এক্সটেনশন ক্রিয়েট হচ্ছে সকল এদের হাত ধরে। হ্যাঁ, লাইক আপনি যদি কোনো একটা ডোমেইন নিজের মতো করে বানাতে চান, ওখানে ইনভেস্ট করতে হয়, একটা সার্টেন অ্যামাউন্ট আছে, এটা কম বেশি হয়, এটা অ্যাকচুয়ালি তাদের রেট দেখে বলাই ভালো। ঠিক আছে, যে আপনি লাইক আপনার নামে কোনো এক্সটেনশন অ্যানাউন্স করতে চাচ্ছেন, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ওখানে দেবেন, যে লাইক আপনি $1 মিলিয়ন দিলেন, ডোনেশন ওখানে থাকলো। দেন আপনি ডোমেইন সেল করা শুরু করবেন। ওই এক্সটেনশনটা ওন করছে কে? আপনি। যখনই ওই নামে এক্সটেনশন আসবে তার একটা অ্যামাউন্ট আপনি আপনি ধরে দিলেন যেখানে $5 ডোমেইন হবে, ওই মেইন সার্ভার $1 রেখে $4 আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। কারণ আপনি যদি $1 মিলিয়ন সেল করে ফেলেন, $4 করে যদি আপনি লাভবান হন, তাহলে আপনার কি হবে? যখন আপনার 0.25 মিলিয়ন ডোমেইন সেল হবে, তখন আপনার কিন্তু লস পুষে গেল। দেন 0.251 ডোমেইন যখন সেল হবে, তখন আপনি বেনিফিটে চলে গেলেন। রাইট? তো একবারে ওখানে পে করে রাখতে হয়, তারপরে আস্তে আস্তে করে ডোমেইন যখন সেল হতে থাকে, আপনার ওই যে ইনভেস্টমেন্টটা উঠে আসতে থাকে। তো ইনভেস্ট করে কারা? ইনভেস্ট করার মতো প্রচুর কোম্পানি রয়েছে যারা সারাউন্ডিংস, এই
মেইন সার্ভারের আশপাশে আছে। জাস্ট এক্সাম্পল কয়েকটা নাম আমি বলছি। রিসেলার ক্লাব, GoDaddy, ঠিক আছে, ডবল ডি না, ওরা হোস্টিং দিয়ে তুলে নেয়, হোস্টিং দিয়ে এরা বেনিফিটটা তুলে নেয় এবং অল্প কিছু দিনের জন্য। ইনম আছে, ঠিক আছে, এরকম বেশ কিছু নাম আছে যারা বেসিক্যালি একদম প্রাইমারি লেয়ারে আছে, হ্যাঁ, যারা মূলত এর প্রাইমারি লেয়ারে আছে, মেইন ডোমেনের কাছাকাছি আছে, এরাই ইনভেস্ট করে করে ডোমেন এক্সটেনশন গুলো কিন্তু বানায়। আবার বিভিন্ন গভর্নমেন্টের তারাই কিন্তু ওই যে ডোমেইন মেইন সার্ভারের কাছে যায়, যে .bd, হ্যাঁ হ্যাঁ .edu.bd, রাইট, বা এই .bangla, এইগুলো আনার জন্য তারা কিন্তু ওই গভর্নমেন্টই কিন্তু ইনভেস্ট করে এখানে, দেন ওই গভর্নমেন্ট ওন করে ওই এক্সটেনশনটা, তার মানে এদের ইনকাম কিন্তু হিউজ। তো ডোমেইনটা অ্যাকচুয়ালি নাম, আর হোস্টিংটা কি? তাহলে হোস্টিং যেখানে কোড রাখা হবে, ওয়েবসাইটের কোড যেখানে রাখা হবে ওয়েব স্পেসে, সেটাকে বলা হবে হোস্টিং। হোস্টিং সার্ভার ক্রিয়েট করতে হলে ভালো মেশিনের প্রয়োজন পড়ে, ভালো কনফিগারেশনের ভালো মেশিনের প্রয়োজন পড়ে, যা 24 ঘন্টা রানিং থাকবে, রাইট, এবং সাথে সাথে যেটা হবে যে ওখানে অপারেটিং সিস্টেম ইন্ডিভিজুয়ালস আছে, লিনাক্স অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, রাইট, লিনাক্স অপারেটিং সিস্টেম হলে সেটা লিনাক্স সার্ভার, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে সেটা উইন্ডোজ সার্ভার। এবং এই হোস্টিং সার্ভারের জায়গা ম্যানেজ করার জন্য WHM বলে একটা সফটওয়্যার আছে, যার মাধ্যমে কি স্পেস অ্যালোকেট করা যায়, স্পেস, ব্যান্ডউইথ, ইমেল, এগুলো সব অ্যালোকেট করা যায়। WHM একটা পাওয়ারফুল সফটওয়্যার, রাইট, যা ওই মেশিনটাতে থাকতে হয়। এমন করা যায় যে সার্ভার মেশিনগুলোকে, একই সার্ভার মেশিনকে, যেটা হচ্ছে শেয়ার্ড সার্ভার, মূলত WHM ও আলাদা আলাদা সেগমেন্ট করা, WHM এরও আলাদা একটা প্যারেন্ট প্যানেল আছে, এটা ডেডিকেটেড সার্ভারের মাধ্যমে, রুট অ্যাক্সেস এর মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। সো অনেক জটিল বিষয় ইন্টারনালি, বাট এতটুকু আমি বলছি, এটা একটা ডোমেইন, নরমালি ডোমেইনের মেইন সার্ভার সারাউন্ডিংস অনেক কিছু আছে, আবার এদের সাথেও অনেকে যুক্ত, রাইট, লাইক রিসেলার ক্লাবের আন্ডারে বা গোডেডির আন্ডারে অর ইনমের আন্ডারে নাম্বার অফ সেলার্স, রিসেলার্স রয়েছে, সেটা চেইন হতে হতে বহুদূর যেতে পারে, আনলিমিটেড, আনলিমিটেড অবস্থায় যেতে পারে। আমরা যেরকম এই বিগ থ্রির যে কোনো একজনের ডিরেক্ট রিসেলার হিসেবে আছি, ওয়ান লেয়ারে আছে, যে লাইক রিসেলার কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে আমরা এই বিগ থ্রির একজনের আন্ডারে আছি, যে আমরা সরাসরি বিগ থ্রির কাছে রিকোয়েস্ট করে, মানে বা বিগ থ্রি আমাকে একটা প্যানেল দিয়েছে, যে কেউ একজন আমাকে প্যানেল দিয়েছে, আমি সরাসরি মেইন সার্ভারের কাছ থেকে ডোমেইনটা পারচেজ করে নিচ্ছি। বাট যখনই আমি যাচ্ছি, আমি থ্রু কিন্তু যাচ্ছি ওই বিগ থ্রির যে কোনো একজন হয়ে। আমি ডোমেইন, সে হয়তো domain.com-টা ওই মেইন সার্ভারের কাছ থেকে $1 নিচ্ছে, বাট আমার কাছ থেকে $10 নিচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, রাইট। এটা গেল হোস্টিং রিলেটেড ইস্যু, ডোমেইন রিলেটেড ইস্যু। বাট হোস্টিং এর যে বিষয়টা, হোস্টিংটা হচ্ছে ওয়েব স্পেস, যেটা আপনাকে পারচেজ করতে হবে। এখানে ব্যান্ডউইথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডেটাবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ব্যান্ডউইথের কনসেপ্ট বা ডেটাবেসের কনসেপ্ট, এটা একটু ক্লিয়ার করার জন্য যা আমি করব সেটা হচ্ছে এরকম। আপনারা যদি এই সাইটটা ভিজিট করেন, যে হোস্টিং সার্ভারকে কত ভাবে ম্যানেজ করা সম্ভব হয়, দেখেন
এই যে এখান থেকে আমরা একটু দেখি স্পেস, উপরের দিকে বলা হচ্ছে কি স্পেসের কথা, যে কতটুকু স্পেস দেবে, সাইট বিল্ডার, সি প্যানেল দেবে, সাপোর্ট পাওয়া যাবে, মানে এগুলো কিন্তু রিলেভেন্ট কার সাথে, হোস্টিং এর সাথে, যে আপনাকে সাপোর্ট দেবে কিনা, সার্ভার আপ টাইম কেমন, সি প্যানেল আপনি পাবেন কিনা, সাইট বিল্ডার সেখানে আছে কিনা, বা কতটুকু জায়গা আপনি পাচ্ছেন। আমি বুঝতে পেরেছি? এটা বেসিক্যালি রিসেলার হোস্টিং প্ল্যানের কথা এখানে দেওয়া আছে। তবে শেয়ার্ড হোস্টিং এই কনসেপ্টে যায়, লিনাক্স শেয়ার্ড হোস্টিং, এটা ছোট প্যাকেজ, আমরা একটু দেখি কেমন ভাবে হয়। যে লাইক এটা একটা বেসিক প্যাকেজ, 1 GB 10 GB ব্যান্ডউইথ, 5 ডেটাবেস, ঠিক আছে, আর ইমেল আছে 50টা। এই যে বিষয়টা, যে লাইক একই সার্ভারের মধ্যে হাজার হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এবং প্রত্যেককে তার জায়গা অ্যালোকেট করে দেওয়া হচ্ছে, রাইট? সো হোস্টিংটা হচ্ছে তাই, যেখানে আমি আমার কোডগুলোকে রাখবো। ল্যাপটপ এখানকার মেশিন দিয়েই ক্লাস নেই, তুমি ক্লাসের মেশিন দিয়ে ক্লাস করো, তোমার ল্যাপটপটা রেখে আসো। যেমন আপনার ডোমেইনের মাধ্যমে রেখে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারটা হবে এডমিনের একটা মেইল করে admin@fathers.com, তারপর কন্টাক্ট করুন contact@fathers.com, মানে ওই এক্সটেনশনটা হচ্ছে আপনার আপনার ডোমেইনের আন্ডারে মেইল আল্লাহ ডোমেইন করে আপনি ওখানে আর করবেন, ওয়েব মেইলে আপনি পেয়ে যাবেন। যে বেটার আমি কার সাইট কোথায় তুলি, কারটা ইউজ করব, আমাদের ক্লাসে যেটা আছে এটাই আমি তুলে দিই, কারটাতে তুলবো, যে কারোটাতে তুলতে পারো, সমস্যা নাই, এটা ডিলিট করা যাবে, এটা ডিলিট করে দেব, আপনারটাতে উঠাই। বলেন আপনার ডোমেইন নেম বলেন ফার্স্ট, তারপর হ্যাঁ পেয়েছেন, ভেরি নাইস। এটা কিন্তু আপনার আইডেন্টিটি। হ্যাঁ, তো নর্মালি ফুল নামে ডোমেন পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমি সি প্যানেলে যাচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড বলবেন। এটা কিন্তু বেসিক্যালি হোস্টিং। হ্যাঁ, jannajahan.com এটা ডোমেইন, আর সি প্যানেল যখন লিখলাম 2083 এটা হোস্টিং এ ঢোকার চেষ্টা করছি। এখন হ্যাঁ, জাননা চাহান আপনার এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়েছে না? আপনার ইমেলে একটু বলে নেই যে এই যে অ্যাড্রেসটা hostbuddy.myorderbox.com, এখানে যখন আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন এবং সিলেক্ট করবেন কাস্টমার, লগ ইন করলে আপনি আপনার ডোমেইন প্যানেল পাবেন। ডোমেইন প্যানেলটা টোটালি স্বতন্ত্র আরেকটা জায়গা, আরেকটা সার্ভার, আর হোস্টিংটা হচ্ছে টোটালি আলাদা একটা সার্ভার। ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যখন ঢুকবেন এবং এই কন্ট্রোল প্যানেলটা যখন আপনার কাছে আছে তখন ওই ডোমেইন আপনার, আর যখন আপনার কাছে নেই সেই ডোমেইনের ওনারশিপ আপনার কাছে নেই। অনেক সময় যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন কারোর কাছ থেকে, ওই কোম্পানি আপনাকে শুধু হোস্টিং ইনফরমেশনটা দিয়ে দেবে, সি প্যানেল ইনফরমেশন, ডোমেইনের ইনফরমেশনটা আপনার কাছে দেবেই না। আমি কি বলতে পেরেছি? এবং ডোমেইন ইনফরমেশন আপনার কাছে না থাকার অর্থ হচ্ছে
আপনি যে কোনো সময় বিপদে পড়লে হোস্টিংটা পরিবর্তন করতে পারবেন না। ইভেন সে যদি মনে করে যে না আপনাকে এই ডোমেনের কন্ট্রোল দেবেই না, সো আপনি কোনো কিছুতেই ওই ডোমেনের কন্ট্রোল আর পাবেন না তার কাছ থেকে। বাংলাদেশেও তেমন কোনো অ্যাক্ট নেই এখন পর্যন্ত, কারণ কন্ট্রোল প্যানেল তার কাছে ইনফরমেশন সে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারে। একটা জিনিস খেয়াল করেন যে prothomalo.com আর prothomalu.com পার্থক্য আছে তো? একদম কাছাকাছি নেই, পার্থক্য আছে। কেন তারা প্রথম আলু করেছে? ওই ব্র্যান্ড নেমটা তারা ইউজ করার চেষ্টা করছে, ব্র্যান্ড নেম। এখন কথা হচ্ছে যে প্রথম আলোর মতো নিউজ পেপার কি কেউ বানাতে পারবে না? এরকম লোক তো কয়েক হাজার বাংলাদেশে আছে, ইনভেস্টরও আছে, বাট সে ধরনের ব্র্যান্ডিং পাবে? এত বছরে তারা যে ব্র্যান্ডিংটা ক্রিয়েট করেছে, এখন মনে করেন ওই ডোমেনটা কারো কন্ট্রোলার আছে, তার ওনারের কন্ট্রোলে নেই, তাহলে কি হবে? তো ডোমেনের দাম তো বছরে 1000 টাকা, এই কি তার কস্টিং? ডোমেনের ভ্যালু হচ্ছে তার ব্র্যান্ডে, এর কোনো কস্ট নেই। এ যদি birijobs.com চায় যে তুমি ওই 2000 সাল থেকে 17 সাল পর্যন্ত 17,000 টাকা খরচ করেছো, আমি তোমাকে 34,000 টাকা দিব, দেবে? 34 লাখ টাকা দিব, দেবে? 3 কোটি টাকা দিব, দেবে? তাও দেবে। যেটাকে বোঝাতে পেরেছি। সো এই কন্ট্রোল প্যানেলটার ইনফরমেশন আপনার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আপনারা আপনাদের ডোমেইনগুলোর থিপ প্রোটেকশন বলে একটা বিষয় আছে, ওটা দিয়ে নেবেন। যদিও চার্জ লাগে, বাট থিপ প্রোটেকশনটা দিয়ে রাখা ভালো, আদারওয়াইজ ডোমেনও চুরি হয়। cPanel লগইনে যাচ্ছি। সো ইনফরমেশন দিয়ে লগইন করলেই আপনারা পেতে পারেন। হ্যাঁ, আমার একটা প্যানেল আছে, আমি তো ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাই, দেখি মনে আছে কিনা। ঢুকেছে। দেখেন, লিস্ট সার্চ অর্ডারে আমি যাচ্ছি। আমার নামের এগেনস্টে বা আমার ইমেলের এগেনস্টে প্রবাবলি একটা ডোমেনই লাইক shofilalam.com আছে। হ্যাঁ, shofilalam.com এ আমি যদি যাই, এটার উপরে প্রেস করি, আপনারা এভাবেই যাবেন আমি যেভাবে যাচ্ছি। এখান থেকে গিয়ে এই ডোমেন রিলেটেড অনেক ইনফরমেশন, বা আপনি যদি চান কিছু করতে, যদি কখনো আপনি ট্রান্সফার করতে চান, যদি আপনি নেম সার্ভার পরিবর্তন করতে চান, সবই কিন্তু করতে পারবেন। যে কন্ট্যাক্ট ডিটেইলস, প্রাইভেসি প্রোটেকশন, নেম সার্ভার, থিপ প্রোটেকশন, সবই কিন্তু এখান থেকে আছে। ডোমেন সিক্রেট, হ্যাঁ, চাইল্ড নেম সার্ভার, ডিএনএস, এভরিথিং কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। ডোমেন পরিবর্তন, ডোমেনের সাথে হোস্টিং কে পরিবর্তন করতে হলে এই নেম সার্ভারে পরিবর্তন আনতে হয়। আপনার ডোমেন আছে, আপনি হোস্টিং চাচ্ছেন, আপনি যে হোস্টিং এ কারেন্টলি আছেন এটা আপনার পছন্দ হচ্ছে না, কোডটা আপনার কাছে আছে, আপনি যে কোনো সময় কারো কাছ থেকে হোস্টিং নিয়ে আপনার ডোমেনে পয়েন্ট করে দিতে পারেন। কিভাবে করবেন? আপনি যখনই তার কাছ থেকে হোস্টিং চাইবেন, তখন আপনাকে বলবে যে আপনার নেম সার্ভারটা, এই নেম সার্ভারটা পরিবর্তন করেন। ফার্স্ট, আপনি আপনার একটা ডোমেন আছে, আগে হোস্টিংও ছিল, বাট এখন আপনি আমার কাছ থেকে হোস্টিং নিতে যাচ্ছেন। আপনি যখনই এই কথা বলবেন, তখন বলবো যে আমার এই নেম সার্ভারটা আপনি ফার্স্টে আপডেট করেন, দেন আমরা আপনার নামে একটা হোস্টিং ক্রিয়েট করে দিচ্ছি। সেটা ক্লিয়ার? সেটা ইজি করা সম্ভব, এবং ডোমেইন ট্রান্সফারও আপনি অনায়াসে এখান থেকে করতে পারেন। এবং আপনি যদি রিসেলার হন, আপনি আপনার নিজের ডোমেইন নিজেই রিনিউয়ালও করতে পারেন, নতুন ডোমেইন এখান থেকে বাইও করতে পারেন যদি আমাদের রিসেলার হন। এই গেল একটা পার্ট ডোমেইন ইস্যুতে। এবার আমি cPanel ইস্যুতে আসি। আপনার এটা বলেন। জাহান পাসওয়ার্ড লগইন করছি। এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? খুব সিকিউর পাসওয়ার্ড দেবেন।
এই যে দেখেন আমি ঢুকে গেছি আমাদের সি প্যানেলে। ওকে, এখানে অনেক কিছু আছে, ফাইল ম্যানেজার আছে, ইমেজ আছে, ডিরেক্টরি আছে, ডিস্ক ইউজ আছে, ওয়েব ডিস্ক আছে, এফটিপি অ্যাকাউন্ট আছে, এফটিপি কানেকশন আছে, ব্যাকআপ আছে, ব্যাকআপ উইজার্ডও আছে, রাইট। নাম্বার অফ অ্যাকশনস রয়েছে, প্যাকেজেস, এখান থেকে দেখেন কিছু ইনফরমেশন, প্রাইমারি ডোমেইন, কারেন্ট ইউজার, হোম ডিরেক্টরি, বেশ কিছু বিষয় কিন্তু এখানে দেখাচ্ছেন। আপনি যদি এখানে যান, একটু নিচের দিকে আসেন, এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে আপনি কি পাচ্ছেন। ডিস্ক, ঠিক আছে, 1000 MB, ইমেল অ্যাকাউন্ট 10, এই যে এফটিপি অ্যাকাউন্ট, মেইলিং লিস্ট, এই যে মাইস্কুয়েল ডেটাবেস, সাবডোমেন্স। তো আপনি যখন কারো কাছ থেকে কিনছেন তখন কিন্তু এখানে অটোমেটিক চলে আসে, আপনাকে ফাঁকি দিতে পারবে না যদি আপনি জানেন, আর যদি না জানেন তাহলে তো ফাঁকি দিয়ে দেবে। যে আপনি কি চাচ্ছেন আর সে কি আপনাকে দিল, হ্যাঁ, এই নলেজটা থাকতে, এবং এই বিষয়গুলো সম্পর্কে সুন্দর করে আপনারা একটু খুঁটিনাটি বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক কিছু এখানে রয়েছে। এখানে সাইট বিল্ডার্স রয়েছে, সাইট বিল্ডার্স রয়েছে, সফট ক্লাস আমরা ফ্রি প্রোভাইড করি, ঠিক আছে। যে এই যে যত অ্যাপ্লিকেশনস আপনি দেখছেন না, অনায়াসে ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, এটা একটা সিএমএস, এটা ইনস্টল দিলে ই কমার্স হয়ে যায় পিএসপি, বুঝতে পেরেছি। সো হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিএমএস, পেস্টাশপ, ওয়ার্ডপ্রেস তো জেনারিক, অনেক ধরনের সাইট বানানো যায়, আর পেস্টাশপে ই কমার্সই শুধু বানানো যায়, এটা স্পেসিফিক। হয়তো বা পেস্টাশপে সে এক্সপার্ট, পেস্টাশপ কিছু কাস্টমাইজ করতে পারে। আচ্ছা দেখেন, এবার আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, ফাইল ম্যানেজার, মাইস্কুয়েল ডেটাবেস। হ্যাঁ, সো কয়েকটা জায়গায় আমাকে যেতে হবে। আমি মাইস্কুয়েল ডেটাবেস উইজার্ডে যাচ্ছি, আমার ডেটাবেস তৈরি করতে হবে, এবং ফাইল ম্যানেজারে যাচ্ছি, আমার ডেটা আপলোড করতে হবে। দেন আমি পিএসপি মাইডমিনে যাব আমার লোকাল ডেটাকে আপলোড করার জন্য। তো জান্নাত জাহান নিউ, আমি একটা ডেটাবেস তৈরি করি। হ্যাঁ, আমি নোটপ্যাডে এখানে রেখে দিই যে আমাদের ডেটাবেস গুলো কি নামে হচ্ছে। ডেটাবেসের নাম কি হয়েছে? জান্নাত জাহান নিউ, এটা ডিবি নেম। ইউজার নেম, এটাকেও আমি নিউ বলছি। পাসওয়ার্ড, তোমাকে পাসওয়ার্ড স্ট্রেংথ করতে বলছে। হ্যাঁ, যেটাকে ক্যাপিটাল দিলাম, জান্নাত, সেভেন্টি পর্যন্ত আসছে না? জটিল একটা পাসওয়ার্ড দিয়েছি, 100 হয়ে গেছে। এটা দিয়েছি।
পাসওয়ার্ড তো ম্যাচ করে নাই, কোথায় যেন 9% দিয়েছে। এটা তো কিছু পাবো ডাটাবেস এই যে এনভায়রনমেন্ট ইএনভিতে আমরা ডাটাবেসের নাম তারপর ডাটাবেসের ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম, তো সেই ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে এই ইউজার নেম আর পাসওয়ার্ড। সার্ভার একটা তো হচ্ছে 2008 দিয়ে দেয়, ওটা তো ঠিকানা সার্ভার। দেখেন আমি এটাই দিয়েছি, এটা পরবর্তীতে দিলাম, এটা 97% হয়েছে। একটু এই জায়গাটাও গুরুত্বপূর্ণ, অনেক সময় এখানেই মিস্টেক হয় বেশি, যে যখনই আপনারা যাবেন তখন প্রিভিলাইজটা অল করে দেবেন, যে ডেটাবেসটা ক্রিয়েট হচ্ছে সেই ডেটাবেসের উপরে এই ইউজারের যেন টোটাল কন্ট্রোল থাকে। ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এইবার পিএসপি মাই অ্যাডমিনে যাই, আমার ডেটাবেসটাকে দেখতে পাবো, এবং এইদিকে আমার এই ইনফরমেশনগুলো আমি রেখে দিলাম। এই ইনফরমেশনটা এটা এবং ইউজার নেম কিন্তু সেম আমি রেখেছি। এবার আমি আমার সি প্যানেলে পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমি আমার কোডগুলোকে তুলে দিতে চাচ্ছি। আমি এসেছিলাম ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারের মধ্যে থেকে আমি কোথায় ঢুকলাম, পাবলিক এইচটিএমএল, এখানেই কোডগুলো রাখতে হয় মেইনলি। তো আমি কোডগুলো তুলবো কিভাবে, আপলোড, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। হ্যাঁ, আমাকে একটা জিপ দিয়েছিল, আমাকে ডে 55 এর একটা জিপ দিয়েছিল হচ্ছে দীপ্ত। দেখেন আমি এটা ছেড়ে দিয়েছি, হ্যাঁ, ড্র্যাগ করে এনে ড্রপ করে দিয়েছি। এটা জিপ করে তোলাই ভালো, আদারওয়াইজ একটা একটা করে ফাইল তুলতে গেলে সারাদিন লেগে যাবে। হ্যাঁ, আর সি প্যানেল থাকলে খুব সহজেই কাজটা করা যায়। আর যদি আপনার এফটিপির মাধ্যমে তোলেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে ফাইল তুলতে। এই যে দেখেন 15% 13% হয়ে গেছে অলরেডি। ওর ভেতরে ছিল, ওইটা আমি দেখেছি, ওর ভেতরে আছে, এই কারণে সময়টা একটু বেশি লাগছে, 54 মেগাবাইট দেখাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জান্নাতের যে ডেটাবেসটা, এখন এই যে জান্নাত নিউ ডেটাবেসের মধ্যে আমরা কি করব, যে লোকাল থেকে যে ডেটাবেসটা আছে না, ওই যে এসকিউএল ফাইলটা, ওইটা আমরা ইম্পোর্ট করে দিব। আপনি আপনার মেশিন থেকে এক্সপোর্ট করবেন, এখানে কি করবেন, ইম্পোর্ট করবেন। আমি সেটাই করছি, আমি ডেটাবেসটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। এটা তো স্যার ইয়ার ডাটাবেসের পেজ না, হোস্টেড ডাটাবেসের পেজ, সেম দেখতে। দেখেন এখানে এটা কিন্তু হচ্ছে যে ডেটাবেসটা আপলোড হচ্ছে, আর এখানে আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। ফাইল আপলোড হয়ে যাওয়ার পর কিছু কনফিগারেশনাল চেঞ্জ আনতে হবে, এসটিএক্সএস এ কিছু পরিবর্তন আনতে হবে। পাবলিক ডিরেক্টরি আছে না, আমার পাবলিক থেকে ফাইল বাইরে আনা লাগে, ওই যে টেক্সটটা ফোনে থাকলে অটোমেটিক্যালি পাবলিকের ওখান থেকে আমার সব কিছু কিন্তু ডোমেইনে ওই একই থাকে, ওই ইউআরএল সিস্টেম। ওটা নরমালি ইয়েতে থাকে, ওটা যদি আপনি বের করে এনেও দেন তাহলেও কাজ করবে।
ডিফল্ট যেটা ওইটাই ইউজ করতে হয়, এটা কাজ করবে না, লোকাল এসটিএক্সএসটা এখানে এসে কাজ করবে না। কারণ পাবলিক থেকে তো বের করে আনা হয়েছে আপনাদের ফার্স্টে। দেখেন এটা এখানে হয়েছে, এদিকে আমাদের ডেটাবেসটাও আপলোড হচ্ছে। এটা আপলোড হোক, আমরা একটু এখানে গিয়ে দেখি, রিলোড দিয়ে পেয়েছি আমরা। এটাকে সিলেক্ট করার পরে আমরা এক্সট্রাক্ট করব। ঠিক আছে, খুব স্লো যাচ্ছে। এতক্ষণে হয়েছে, এক্সট্রাক্ট হয়েছে ফাইলগুলো। দেখেন আমরা পেয়েছি, আমাদের ডেটাবেসটা কিন্তু এখনো আসে নাই আনফরচুনেটলি। মানে এটাকে এর ভেতরের যে কোডগুলো আছে ডে 55 এর সিলেক্ট করব, মুভ করব। কোথায় মুভ করব? পাবলিক HTML এর মধ্যে। আমি ডে 55 এর মধ্যে না রেখে এটাকে আমি ওখানে নিয়ে গেলাম। হ্যাঁ, মুভ। তাহলে আমার এই ডে দরকার নেই, ওইটা আমি পরে ফেলবো। যেহেতু জিপ ফাইলটা আছে, যদি এগুলোতে কোনো প্রবলেম হয় সেটা এই ভেতরে দেখে দেন। এত ফাইল থাকলে কিভাবে কি করে হবে? না স্যার, 55 টা স্যার আগেরটা স্যার 53 ও রয়েছে এর মধ্যে। ওই তো সেটা তো বলছি স্যার, আমার চেক করার সময় একটা বলেছিল যে 53 টা ওটার মধ্যে আছে। ঠিক আছে, আরে না ওই বলতেই স্যার এটা বলছে। এখানে কি হলো আল্লাহই জানে, তো ডেটা তো আসে না।
না আপনার ম্যাডাম এসে কথা বলবে ম্যাডাম আসছে রাস্তায় আছে কই গেল এখনো আসে না কি হলো এত সময় তো লাগার কথা না দেখেন এখানে আমাদের কিছু কাজ আছে কি কই আমাদের এসটিএক্সএস কোথায় নরমালি লাইভে তোলার পর যেটা করতে হয় যে পাবলিকের মধ্যে একটা এসটিএক্সএস থাকে এটা হাইড হয়ে গেছে কিন্তু হ্যাঁ আননেম ফাইলগুলো হাইড অবস্থায় থাকে তো আমরা যেটা করব এটা তো আমার রুট এখানে একটা এসটিএক্সএস আছে এটাকে আমাদের পাবলিকের ভেতরে যে এসটিএক্সএসটা আছে সেটা দিয়ে ওভাররাইট করে দিতে হয় এটা ল্যারাভেলের নিজস্ব এসটিএক্সএস হয়ে গেল এই প্রবলেমটাই ফেস করতে হয় আদারওয়াইজ প্রবলেম এটা আমি কেন হয় সেটা দেখানোর পরে আমি আপলোড করব আর কি এই যে এই ফাইলটা আপলোড করে দিতে হবে রুটে এটা আমি করব বাট তার আগে আমাদের কি ব্যাপার নতুন করে দেই এত সময় লাগার কথা না কারেন্টলি জান্নাত জাহানের অবস্থা কি একটু দেখে নেই হ্যাঁ এখন আমি ইম্পোর্ট করি যেটা দেখি এটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে আমাদের কানেকশনটা কোথা থেকে দিয়েছিলাম ইএনবি থেকে ইএনবি কোথায় ইএনবি হাইড হয়ে গেছে তো দেখেন আমরা একটা কাজ করি এখানে যে ইএনবি আছে এই ইএনবিটাতে এডিট করি ইএনবিটার এডিট করে কি করব ফার্স্টে ডিবি নেম কোথায় বসাবো এখানে ডেটাবেজের ইয়ে বসালাম ইউজার নেমও সেম ভিন্ন কি শুধু পাসওয়ার্ড বোঝা যাচ্ছে যে আমি কোথায় কি কি করছি দিয়ে ফাইলটা সেভ করলাম এটা লোকাল ফাইল রাইট এবার এই লোকাল ফাইলটা কি করব একটু বলেন তো এখানে আমি হ্যাঁ লোকাল ফাইলটা এই রুটেই আমি আপলোড করে দিব এখানেই কাকে আপলোড করব ইএনভি ফাইলটাকে আপলোড করলে সে বলবে যে ডুপ্লিকেট ওয়েবে চলে গেছে ড্রপ বক্সের ভেতরে থাকতে হবে হ্যাঁ to complete is overwrite existing file আবার দেই ওভাররাইট করে দিয়েছে রাইট দেখেন আমার ডেটাবেজের কানেকশন কিন্তু হওয়ার কথা কি হলো